আমরা করব জয়ের আজকের পর্বে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি সৈয়দা আজহামিদ ইকরা। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। দেশ গঠনে সড়ক পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থা কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় পর নতুন রাষ্ট্রনায়ক পেতে যাচ্ছে বাংলাদেশ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে এখনো প্রাণ হারাচ্ছে হাজার হাজার শিশু। এবারে বিস্তারিত। দীর্ঘ 16 বছরেরও বেশি সময়ের পর বাংলাদেশ পেল নতুন এক স্বাধীনতা। দেশের সাধারণ নাগরিকের পাশাপাশি শিক্ষার্থীদেরও বহু প্রত্যাশা এই দেশকে ঘিরে, যেখানে থাকবে না কোনো অন্যায় অবিচার, থাকবে না কোনো স্বৈরশাসন। দুর্নীতিমুক্ত ও দূষণমুক্ত রাষ্ট্র চায় এই প্রজন্মের শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন জামিল হাসান শান্তর প্রতিবেদনে। 2018 সাল থেকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন, যা পর্যায়ক্রমে আসে 2024 সাল পর্যন্ত। তবে এবছর 15 জুলাই থেকে এই আন্দোলন হয়ে ওঠে সংঘাতপূর্ণ। ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী অমানবিক নির্যাতন চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। চলমান সেই সংঘাতে অসংখ্য শিক্ষার্থীর নিহতের ঘটনাও উঠে আসে। তারপরই সেই সাধারণ কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। কিছুদিনের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হন সাবেক সরকার প্রধান। দেশ যেন হয় স্বৈরাচার মুক্ত, যেন বন্ধ হয় সকল দুর্নীতি। আমরা এমন একজন সরকার চাই যেখানে আমরা মন খুলে কথা বলতে পারবো, নিঃশ্বাস নিতে পারবো। ইভেন আমাদের যেই আমরা যেভাবে বাস করতেছি এটা অ্যাকচুয়ালি সরকার ছিল না। আমরা একটু মুক্ত স্বাধীনভাবে বসবাস করতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দেশটা যেন নতুনভাবে নতুন আঙ্গিকে শুরু করা হয়। যে সকল দেশের পূর্ববর্তী যে সকল রাজনীতিবিদ বা যে সকল যারা থেকে একবার দুর্নীতি করার সুযোগ পাইছে, তাদের জন্য সেগুলো সুষ্ঠু বিচার করা হয়। বিচারের পরবর্তীতে তারা যদি রাজনীতি করার যোগ্য হয়ে থাকে, তারা রাজনীতিতে আসুক। তারপরে না হয় গণতন্ত্রের ভিত্তিতে একটা নয় রাজনীতি হিসেবে নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, দল হিসাবে বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেখানে দেশের সংবিধান অনুযায়ী সংবিধান যে সকল দলগুলো আছে সেই সকল দলকেই প্রাধান্য দেওয়া উচিত। কারণ দেশটা স্বাধীন হতে দেশের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই আমরা প্রাণ দিয়েছি। কোনো একটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর কেউ কিন্তু এটা পিছনে ছিল না। আমরা সুন্দর সার্বভৌমত্ব একটা সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, চলাফেরা করতে পারবে, কোনো কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে না। বিশেষ করে দেখা যাচ্ছে চাকরি নেওয়ার ক্ষেত্রে তাদেরকে ঘুষ দিতে হবে না। এই যে ট্রাফিকের ক্ষেত্রে অনেকেই অবজেকশন করেছে, তাদেরকে ঘুষ দিতে হয়েছে। এই ধরনের যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়। শিক্ষার্থী সহ সকল সাধারণ নাগরিকের অধিকারগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশার কথাও জানান শিক্ষার্থীরা। যে আমাদের সমন্বয়ক যে ভাইগুলো আছে, তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে পরবর্তী সরকার কেমন হওয়া লাগবে। তো সেই অনুযায়ী আমরা চাইব যে আগামীর দিনের সরকারটা গঠিত হোক, যারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, সাধারণ স্টুডেন্টদের পাশে দাঁড়াবে, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবে, এরকম একটা সরকারই তো আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ সর্বস্তরের স্টুডেন্ট, সাধারণ মানুষ একটা আনন্দমুখর পরিবেশ নিয়ে এই 2 দিন যাবৎ খুব চলাচল করতেছে, ফ্রিডমলিভাবে কথা বলতে পারতেছে। এই যে একটা স্বাধীনতাভাবে যে আমরা চলাচল করতে পারতেছি, আমরা যেই আসুক সরকার, আমাদের প্রথম দাবি হচ্ছে যাতে করে এই যে 2 দিনের আমেজটা এটা যাতে ধরে রাখতে পারে, এই পারপাসে প্রথম তাদের চিন্তা ভাবনা করে সরকার গঠন করা। তবে শুধু নতুন সরকারের উপর পুরো দায়িত্ব চাপিয়ে দিলে চলবে না। নিজেদেরকেও যেমন সচেতন হতে হবে, তেমনি দেশ সুন্দর রাখতে পালন করতে হবে যথাযথ দায়িত্বগুলো। আমাদের সবারই দায়িত্ব আছে, কারণ দেশটা আমাদের। আমি মনে করি আমি পরিবর্তন মানে আমার দেশ পরিবর্তন, আমি সুন্দর মানে আমার দেশ সুন্দর। তো এই দিক থেকে যদি দেখতে যাই, আমার চারপাশে যদি আমি সুন্দর রাখি তবে আমার দেশটা সুন্দর হবে। আমি যদি ট্রাফিক রুলসটা ঠিক করে মেনটেন করি, তাহলে দেখা যাবে আমার ট্রাফিক রুলসে কোনো ঝামেলা হবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্যই সবাইকে এগিয়ে আসতে হবে। একা আমরা স্টুডেন্টরা কিন্তু সব পারবো না। আমরা একটা রুলস দিচ্ছি, অন্য কেউ মেনটেন করছে না, এটা হবে না। আমরা রুলস দিব, তারা যদি মেনটেন করে তবেই আমরা আগাতে পারবো। তো সেই দিক থেকে দেখতে গেলে সবাইকেই দরকার, সবারই সাপোর্ট দরকার। পরবর্তীতে দেশের কোনো কাজে এতগুলো প্রাণের যেন জীবন বলি দিতে না হয়, সেই প্রত্যাশা আমাদের সকলের। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
সরকার পতনের পর দেশের বেহাল পরিস্থিতি সামাল দিতে আবারও এগিয়ে আসলো শিক্ষার্থীরা। শুধু ট্রাফিকই নয়, সড়ক পরিচ্ছন্নতার কাজও করছে শিক্ষার্থীরা। সাধারণ মানুষ তাদের এই কাজকে সাধুবাদ জানাচ্ছে। পরবর্তী সরকার যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে, সেই প্রত্যাশা সকল শিক্ষার্থীদের। বিস্তারিত আরফিন আক্তার রিপোর্টে। আবারও দেশপ্রেমের প্রমাণ দিল শিক্ষার্থীরা। ব্যস্ত মহানগরীর অবিন্যস্ত ট্রাফিক দায়িত্ব নিজ উদ্যোগে পালন করছে তারা। আমাদের যে ট্রাফিক নিয়ন্ত্রণের যে কাজটা আছে সেটা করতে আমরা চেষ্টা করছি, যদিও প্রপার আমাদের ট্রেনিং নাই, আমরা প্রপার করতে পারবো কি না সেটা সন্দেহ আছে। তো আমরা চেষ্টা করতেছি যাতে জনগণের দুর্ভোগটা একটু কম হয়, যেন সবার মনে একটা স্বস্তি ফিরে আসে। আমরা সবসময় চেয়েছি একটা সুন্দর বাংলাদেশে টিকে থাকতে সবাইকে নিয়ে, এবং সেজন্য মূলত হচ্ছে এই প্রচেষ্টা। দেশের এই একটা বিশেষ বা একটা নাজুক মুহূর্তে আমরা চাচ্ছিলাম জনগণের পাশে দাঁড়ানো, দেশের পাশে দাঁড়ানো, যেহেতু আমরা এই দেশেরই সন্তান। কোটা সংস্কারে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় প্রধানমন্ত্রীর পদত্যাগে। দাবি আদায় হওয়ায় লং মার্চ পরিণত হয় বিজয় মিছিলে। তার পরপরই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই বিশৃঙ্খলা দূর করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সকাল থেকে রাত পর্যন্ত তাদের এই শ্রম। আমরা সকাল 8টা থেকে রাত 6টা কিংবা 7টা বা 8টা পর্যন্ত কাজ করতেছি। আমরা একটা নিরাপদ সড়ক চাই, জানি আমরা নিরাপদ সড়কের জন্য এই স্টুডেন্টরা কিন্তু একটা সময় ছাত্রলীগ নামে সন্ত্রাসীদের কাছে কিন্তু ব্যাপক মার খেয়েছে। আমরা চাই না এরকম আর কোনো রকমের সহিংসতা হোক। আমরা একটা নিরাপদ সড়ক গড়ে তুলব, ট্রাফিক আইনগুলো মেনে চলবো। এক্ষেত্রে আসলে জনগণকেও ট্রাফিক রুলস মানা দরকার। সরকার যাতে আমাদেরকে এক্ষেত্রে হেল্প করে, যেমন রাস্তার যেরকম বাস ট্রাক ড্রাইভার তারা দেখা যায় নিয়ম ব্রেক করে, তারপরে অনেক জোরে গাড়ি চালায়, তো যার কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। তো এই জিনিসটা আমরা চাচ্ছি না। কতটা মানছে আপনাদের কথা মানুষজন? হ্যাঁ, ভালো, ওনারা, আমরা বোঝাচ্ছি, ওনারা বুঝতেছে। ইভেন আমরা যেটা বলতেছি যে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি এভাবে এই সাইডে যাওয়া যাবে না, বা যেমন আমরা মানুষজন রাস্তা পারাপার রেখেছি আমরা ওই সাইডটা দেখাচ্ছি, তো দেখাচ্ছি ওনারা অনেক হ্যাপি আর কি। সড়ক ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেই বসে নেই তারা। গুরুত্বপূর্ণ স্থাপনা সহ পাড়া মহল্লার রাস্তাঘাটও পরিষ্কার করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এখন একটাই আশা, পরবর্তী সরকার যেন সুষ্ঠু, সুন্দর এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করে। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দিনে দিনে বিশ্বের প্রায় বিভিন্ন দেশেই শিশুদের সামাজিক সুরক্ষাবিহীন জীবনযাপন বৃদ্ধি পাচ্ছে। ফলে পর্যাপ্ত সামাজিক সুরক্ষা প্রদানে ব্যর্থতা শিশুদের দারিদ্র্য, রোগ, শিক্ষার বঞ্চনা ও দুর্বল পুষ্টি ঝুঁকিতে ফেলে এবং বাল্যবিবাহ ও শিশু শ্রমের ঝুঁকি বাড়ায়। বিশ্বে প্রায় 1 বিলিয়ন শিশু বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বাস করছে। এ নিয়ে বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। শিশুরা ভবিষ্যতের কাণ্ডারি। শিশুদের মৌলিক অধিকার সুনিশ্চিত করা বিশ্বের প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। সেই সাথে প্রয়োজন তাদের সামাজিক সুরক্ষার আওতায় আনা। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ও ইউনিসেফের প্রকাশিত নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত শিশুদের সংখ্যা বছরের পর বছর বাড়ছে। ফলে তারা দারিদ্র্য, ক্ষুধা ও বৈষম্যের ঝুঁকিতে আছে। তাই 2030 সালের মধ্যে উল্লেখযোগ্য সামাজিক সুরক্ষা অর্জনের ক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মধ্য ও দক্ষিণ এশিয়ায়, পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় যথাক্রমে মাত্র 21%, 14%, 11% এবং 28% সক্ষমতা রয়েছে। এই ধরনের মানুষগুলো যারা ছিন্নমূল ভাসমান জনগোষ্ঠী যারা, তাদেরকে সহযোগিতা করা, এর পাশাপাশি সহযোগিতার ক্ষেত্রটা যদি আরও বেশি প্রসারিত করা যায়, আরও বড় করা যায়, তখন এই মানুষগুলো কিছুটা সীমিত পরিসরে হলেও তারা কিন্তু অনেকটাই তাদের যে বেঁচে থাকার জন্য যে খাদ্যের যে নিশ্চয়তা বা খাদ্যের যে যোগান, সেই চাহিদাটা কিন্তু পূরণ হবে। এটি কিন্তু সবার আগে পূরণ হওয়া দরকার। এছাড়াও অন্য এক প্রতিবেদনে উঠে এসেছে, 2016 সাল থেকে 2020 সালের মধ্যে 0 থেকে 15 বছর বয়সী অতিরিক্ত 50 মিলিয়ন শিশু গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা বিধান, শিশু সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ফলে বিশ্বব্যাপী 15 বছরের কম বয়সী শিশুর এই সংখ্যাটি 1,46,00,000-এ দাঁড়িয়েছে। তারা সকলেই শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পুষ্টি, স্যানিটেশন বা পানির ব্যবস্থা থেকে বঞ্চিত। বিশ্বব্যাপী শিশুদের সামাজিক সুরক্ষার শতাধিক নিশ্চিত হোক, এই প্রত্যাশা আমাদের। সৈয়দা আজু আহমেদ ইকরা, আমরা করব জয়, ATN বাংলা, ডেস্ক। অধিকাংশ শিশুদের মধ্যে দেখা দিচ্ছে দাঁতের বিভিন্ন সমস্যা, যা মূলত 2 থেকে 6 বছর সময়সীমায় শিশুদের মধ্যে বিস্তার লাভ করে। রোগটি হওয়ার মূল কারণ দাঁতের অযত্ন এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা।
তাই শিশুদের দাঁতের যত্ন নিতে অভিভাবকদের কিছু নির্দেশনা মেনে চলতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সৈয়দ আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। ক্ষয়রোগ বা ক্যাভিটি মূলত দাঁতের ব্যাকটেরিয়াজনিত সমস্যা, যা সাধারণত দাঁতের অযত্নের কারণে হয়ে থাকে। সাধারণত 2 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যে রোগটির প্রবণতা বেশি। চকলেট ও দুগ্ধজাতীয় কিছু খাওয়ার পর ভালোভাবে মুখ পরিষ্কার না করলে দাঁতের সমস্যা দেখা দিতে পারে। আমাদের যে ডেইরি মিল্ক টাইপের যে চকলেটগুলো আছে এগুলো খুব বেশি খেত, আর এই চকলেটগুলো আমার জানা মতে যেহেতু খাওয়ার পরে ভালো খুব পরিষ্কার করতো না, এই কারণে ক্ষয়রোগটা তার জন্য হয়েছে। ওর দাঁতে ক্যারিজ হয়েছে, ও চকলেট খায়, চুইংগাম খায়, ভালো মতো পরিষ্কার করে না, এই জন্য পোকা ধরছে। এখন ডাক্তারের আন্ডারে আছে, ও ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছে। ঠান্ডা, গরম বা মিষ্টি জাতীয় খাবার ও পানীয় গ্রহণের সময় দাঁতে ব্যথা অনুভব হওয়া কিংবা দাঁতে সাদা বা ফাটা দাগ দাঁত ক্ষয়ের অন্যতম লক্ষণ। বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মারও কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। বিশেষ করে মা যদি টাটাসাইক্লিন, মিনোসাইক্লিন এতে খাবার অথবা এই জাতীয় ওষুধ সেবন করে, তাহলে যে বাচ্চা হয় বেবির দাঁতগুলো ডিসকালারেশন হয় এবং দাঁতগুলো নষ্ট হয়। তাই যখন বেবি মার পেটে থেকে মারও দাঁতের যত্ন নিতে হবে এবং মাকেও ক্যালসিয়াম এবং ভালো খাবার খেতে হবে। বাচ্চারা সাধারণত 1 বছরের পরে যেন আর ফিডার না খায়। এই ফিডার খেলে নার্সিং বোতল ক্যারিজ একটা রোগ হয়, এতে করে দাঁতের সামনের 4টি দাঁত ক্ষয় হয়ে যায়। শিশুদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা এবং চকলেট জাতীয় কিছু যেন অতিরিক্ত না খেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে অভিভাবকদের। জাঙ্ক ফুড, কোক, চকলেট, আইসক্রিম দুধ এবং চিনিযুক্ত খাবার এটা যদি নিয়ন্ত্রিতভাবে গ্রহণ করে এবং আঁশযুক্ত খাবার যদি বেশি পরিমাণে গ্রহণ করে, তার দন্তক্ষয় শুরু হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর এটার সাথে সাথে তার যে মুখ গহ্বরের পরিচর্যা, যে কখন কিভাবে ব্রাশ করতে হবে, এই জিনিসটা অভিভাবকদেরকেও জানতে হবে এবং তার সন্তানকে এইভাবে পরিচালিত করতে হবে। এছাড়াও বছরে 1 থেকে 2 বার করে দাঁতের চেক আপ করানো দরকার বলে জানান বিশেষজ্ঞরা। 6 মাস থেকে 4 থেকে 5 বছর পর্যন্ত এই ক্যারিজ সবচেয়ে বেশি হয় এবং এর পরবর্তী 6 থেকে 8 বছর পর্যন্ত এই ক্যারিজ রেটটা 52%। মায়েদেরকে আগে শিখতে হবে যে কীভাবে বাচ্চাদেরকে তারা ব্রাশের টেকনিক শিখাবে। সো ওরাল হাইজিন ইনস্ট্রাকশন এটা সবচেয়ে বড় জিনিস। শুধু ব্রাশ করালে হবে না, ব্রাশের টেকনিক জানতে হবে, প্রপার উপায়ে, প্রপার টাইমে, প্রপার টুথব্রাশ ইউজ করে ব্রাশটা ঠিকমতো হচ্ছে কি না। এবং আমাদের যে ফুড কম্পোনেন্ট লেগে থাকে, বাচ্চারা আসলে ছোটো বাচ্চারা চকলেট, চুইংগাম, মিষ্টি জাতীয় খাবার বেশি খায়। আসলে খাবার খেলে যে ক্যারিজ হবে সেটা না, খাবারটাকে পারফেক্টলি ক্লিন করতে হবে। সো ওরাল হাইজিন ইনস্ট্রাকশন একটা বড় জিনিস এবং টুথব্রাশিং টেকনিক তাদেরকে দিতে হবে এবং রেগুলার ডেন্টাল চেক আপ, যারা গ্র্যাজুয়েট ডেন্টিস্ট রয়েছে, বিডিএস ডিগ্রি ডেন্টিস্ট, তাদের সাথে ফলো আপ নিতে হবে। 2 থেকে 15 বছরের অধিকাংশ শিশুদের মধ্যে দেখা দিচ্ছে দাঁতের বিভিন্ন সমস্যা। এটি মূলত দাঁতের অযত্নের কারণে হয়ে থাকে। তাছাড়াও মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়ার ফলে হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে প্রতি 6 মাস পর পর দাঁতের চেক আপ করানো উচিত। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এখন পর্যন্ত কেড়ে নিয়েছে 16,300 ফিলিস্তিনি শিশুর প্রাণ। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিলেও সেখানেও হামলা করছে ইসরায়েলি বাহিনী। অবিলম্বে জাতিসংঘের যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বিস্তারিত ফারিয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। 10 মাস ধরে চলা ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ এখনও চলমান রয়েছে। গাজায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হামলায় নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। Reports show more than 15,000 minors have been killed in the war. An estimated 17,000 have lost parents or are separated from them. ফিলিস্তিনের এক প্রতিবেদনের তথ্য মতে এখন পর্যন্ত সেখানে প্রায় 35,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে 16,300 ফিলিস্তিনি শিশু হত্যা করেছে ইসরায়েল। অবরোধের কারণে অনাহারে মারা গেছে 35 জন শিশু। গাজায় 62% ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল বাহিনী, যার কারণে শরণার্থী শিবিরগুলোতে বসবাস করতে হচ্ছে ফিলিস্তিনিদের।
তবে সেগুলোকেও লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল বাহিনী, যার কারণে রেহাই পাচ্ছে না কেউই। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, তবে তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাওয়ার জন্য শুরু থেকেই আন্তর্জাতিক মহলে নিন্দার মুখে ইসরায়েল। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক, আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। এছাড়াও বন্ধুরা, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে 01317088442। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।